नमस्कार स्वागत बीटीएन निউজে সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কাছাড়ের সরকারি কার্যালয়ে বাংলা ভাষা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তিতে বাংলা ভাষায় স্বাক্ষর জেলা আয়ুক্তের। শ্রীভূমির বাংলাদেশ সীমান্তে সাতরাশি গ্রামে 40,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল সহ আটক এক। কালীগঞ্জের নৌকা দৌড়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা। মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের বিরুদ্ধে সিটু অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত খবর। কাছাড়ের সরকারি অফিসে বাংলা ভাষা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তিতে বাংলায় স্বাক্ষর জেলা আয়ুক্তের। এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাছাড়ের জেলা প্রশাসক মৃদুল যাদব বাংলায় একটি নতুন সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। জেলার সকল সরকারি অফিসকে জানানো হয়েছে যে সকল সরকারি কাজে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে আদেশ, বিজ্ঞপ্তি এবং অন্যান্য আনুষ্ঠানিক নথি। আসলে সরকারি বিজ্ঞপ্তি ঐতিহ্যগতভাবে ইংরেজিতে লেখা হয়ে আসছে, যা কয়েক দশক ধরে চলে আসছে, তবে এখন এটি পরিবর্তিত হচ্ছে। কাছাড় জেলা প্রশাসন কর্তৃক আজ জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসাম সরকারের রাজনৈতিক খ বিভাগ থেকে চলতি বছরের 14 এপ্রিল তারিখের বিজ্ঞপ্তি নম্বর PLB 560215/78 অনুসারে কাছাড় জেলার সকল সরকারি অফিসের প্রধানদের জানানো হচ্ছে যে সরকারি অফিসের সকল সরকারি কাজে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই বিষয়ে আসাম সরকারের আওতাধীন সমস্ত জেলা পর্যায়ের সরকারি অফিসগুলিকে অনুরোধ করা হচ্ছে যে তারা সমস্ত সরকারি বিজ্ঞপ্তি, অফিস স্মারকলিপি ইত্যাদি ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় জারি করতে। উল্লেখযোগ্য বিষয় হলো যে জেলা প্রশাসক মৃদুল যাদব বাংলা লিপি ব্যবহার করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন, যা বরাক উপত্যকার ভাষাগত পরিচয়ের প্রতি প্রতীকী এবং সম্মানজনক ইঙ্গিত। এটি 15 এপ্রিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জারি করা রাজ্যব্যাপী নির্দেশিকা অনুসরণ করে, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, এই বহাগ বিহু থেকে আসাম জুড়ে সমস্ত সরকারি বিজ্ঞপ্তি, আদেশ, আইন ইত্যাদির জন্য অসমীয়া বাধ্যতামূলক সরকারি ভাষা হবে। বরাক উপত্যকা এবং বিটিআর জেলাগুলিতে যথাক্রমে বাংলা এবং বড়ো ভাষা ব্যবহার করা হবে। এই পদক্ষেপটি 1960 সালের আসাম সরকারি ভাষা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রশাসনে স্থানীয় ভাষাগুলির অন্তর্ভুক্তি এবং স্বীকৃতি প্রচারের লক্ষ্যে কাজ করে। বরাক উপত্যকা যেখানে বাংলা প্রধান কথ্য ভাষা, এই সিদ্ধান্তকে এই অঞ্চলের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়ের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি হিসেবে স্বাগত জানানো হয়েছে। শ্রীভূমির বাংলাদেশ সীমান্তে সাদারশি গ্রামে 40,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল সহ আটক এক। শ্রীভূমিতে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। শ্রীভূমির বাংলাদেশ সীমান্তের সাদারশি গ্রামে প্রায় 40,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বাইক AS10B1205 থেকে মাদক জব্দ করেছে। জগন্নাথী এলাকার বাসিন্দা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক 8 কোটি টাকারও বেশি বলে পুলিশ সূত্র জানিয়েছে। কালীগঞ্জের নৌকা দৌড়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটল। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় নৌকো দৌড় খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটল। খেলার উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছে যে এক পক্ষ আরেক পক্ষের ওপর বৈঠা লাঠি নিয়ে আক্রমণ করেন। অবশ্য ঘটনার সঙ্গে সঙ্গে সক্রিয় হয় পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর তৎপরতায় বড় ধরনের ঘটনা ঘটেনি। দুপক্ষকে সরিয়ে দেন উপস্থিত পুলিশ কর্মীরা।
মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। সিটু অন্তর্ভুক্ত সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে আজ সহস্রাধিক মধ্যাহ্ন ভোজন কর্মচারী স্থানীয় প্রাথমিক শিক্ষাধিকারিকের অফিসে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্য সরকার সাম্প্রতিক মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে পুনরায় এনজিওর হাতে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি। প্রসঙ্গত, বিগত দিনেও একবার সরকার এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিয়েছিল, যার কুফল ভোগ করতে হয়েছিল সাধারণ মানুষকে। নিম্নমানের খাদ্য সরবরাহের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল। পুনরায় রাজ্য সরকারের এই উদ্যোগ রাজ্যের তীব্র আন্দোলনের জন্ম দেবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে। মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে। মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সিআইটিউ জিন্দাবাদ। আওয়াজ তো, আওয়াজ তো। সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছে। সারা রাজ্যে মূলত বর্তমান আসাম সরকার এই মধ্যাহ্ন ভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা আজ এইখানে এই এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও দু তিন বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কীভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এবং সেই সময়ে এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং আগামীতেও এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে সিআইটিউ সহযোগী শক্তি হিসাবে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে, যাতে এই আন্দোলনটা তীব্র হয় এবং কোনোভাবেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীর প্রকল্পটাকে যাতে এই এনজিওর হাতে তুলে দেওয়া না যায় এবং সেই ব্যবস্থাটাই করবে। তার জন্য এই সরকার এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে যত দূর যেতে যায় তারা তত দূরই যাবেন এবং সারা রাজ্যে এই নিয়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে শ্রীভূমিতে বললেন কংগ্রেস পর্যবেক্ষণ বিধায়ক আব্দুর রহিম। বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে। কংগ্রেসে থাকাকালীন যে মর্যাদা পেয়েছিলেন, বিজেপিতে এই মর্যাদা পাচ্ছেন না কমলাক্ষ। শ্রীভূমিতে এসে এই মন্তব্য করলেন কংগ্রেসের পর্যবেক্ষক বিধায়ক আব্দুর রহিম আহমেদ। শ্রীভূমি সফরকালে কংগ্রেস কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিধায়ক আব্দুর রহিম। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থকে এক হাত নেন তিনি। বিধায়ক আব্দুর রহিম বলেন, রাজ্যের জ্বলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উপস্থিত হৈছোঁ বৰাক নদীত, বিশেষকৈ আমাৰ শ্ৰীভূমি বা বৰ্তমান জিলা। মোৰ লগত উপস্থিত আছে আন এজন লগতে কংগ্ৰেছে নিয়োগ কৰা অফজাল বাহাদুৰ জিলা কংগ্ৰেছৰ মই তেওঁ আমাক প্ৰধানত দায়িত্ব দিছিলে যে সাংগঠনিক কাম কাজ জিলাখনৰ কেনেকুৱা চলি আছে, ব্লক মণ্ডল বুথ বা জিলা কংগ্ৰেছ বা আমাৰ বিভিন্ন উইংছ যেনেকৈ
যুৱ কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, NSY, সেৱা দল, মাইনৰিটি ডিপাৰ্টমেণ্ট, NC, ST, সকলো চেল ডিপাৰ্টমেণ্ট এইবোৰ কাৰ্যক্ষম হৈ আছেনে নাই, বা এই সংক্ৰান্তত এতিয়া প্ৰদেশ কংগ্ৰেছে হিচাপবোৰ কৰিবলৈ হ'লে বা আমি আৰু অধিক কাৰ্যক্ষম কৰিবলৈ হ'লে দলৰ সাংগঠনিক নীতি আমি কি ব্যৱস্থা ল'ব লাগে, তাৰ কাৰণে আমি 2টা দিন ইয়াতে উপস্থিত থাকিলোঁ। আমি সকলো আমাৰ দলৰ উইংছ, মন্ত্ৰিয়াল হেড, পেৰেণ্ট কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, NSY, সেৱা দল সকলোৰে পৰা আমি পৰামৰ্শ গ্ৰহণ কৰিলোঁ আৰু এই গোটেই পৰামৰ্শসমূহ লৈ গৈ আমি প্ৰদেশ কংগ্ৰেছক দাখিল কৰিম আৰু ভাবোঁ আমাৰ কৰিমগঞ্জ জিলাত কমিটিটো আৰু অধিক কাৰ্যক্ষম কৰিবলৈ যিখিনি পৰামৰ্শ আমাৰ এই জিলাখনৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলে বা বিভিন্ন চেল ডিপাৰ্টমেণ্ট উইংছ কমিটিবোৰে আমাক দিলে, সকলো পৰামৰ্শখিনি আমি প্ৰদেশ কংগ্ৰেছৰ আমি দাখিল কৰিম আৰু সেইমতে দলে নিশ্চয় দলৰ সাংগঠনিক নীতি আৰু অধিক টনকিয়াল কৰিবলৈ যথাযথভাৱে কাম কৰিম। ইয়াতে আহি আমি কৰিমগঞ্জ জিলাৰ বিভিন্ন সমস্যা আজিৰ বিষয়েও আমি অৱগত হ'লোঁ। আমাৰ দলৰ বিভিন্ন পৰ্যায়ৰ কৰ্মীসকলে অৱগত কৰিলে। অত্যন্ত দুখ লগা কথা যে এইখন চৰকাৰ ক্ষমতাত অহাৰ সময়ত বিশেষকৈ যোৱাবাৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেতিয়া মুখ্যমন্ত্ৰী নাছিলে, এইবাৰ তেখেতে মুখ্যমন্ত্ৰী, কিন্তু তেখেতে টেটু ফালি চিঞৰিছিলে যে বৰাক ভেলী আমি অধিক গুৰুত্ব দিম উন্নয়নৰ কাৰণে আৰু ছেক্ৰেটেৰিয়েট, এটা মিনি ছেক্ৰেটেৰিয়েট আজি বৰাক ভেলীত এটা মিনি ছেক্ৰেটেৰিয়েট কৰাৰ ব্যৱস্থা তেখেতে কৰিব। কিন্তু আজি অত্যন্ত দুখ লগা কথা, মিনি ছেক্ৰেটেৰিয়েটটো দূৰৰ কথা, আজি কৰিমগঞ্জ জিলাত এখন চিভিল হস্পিটেল আছে, তাতে ICUৰ সু ব্যৱস্থা নাই, যথেষ্ট ডক্টৰৰ অভাৱ, হস্পিটেলৰ কৰ্মচাৰীৰ অভাৱ, ৰাস্তা ঘাটৰ এটা শোচনীয় অৱস্থা, ড্ৰেনেজৰ একেবাৰে শোচনীয় অৱস্থা, কৃত্ৰিম বানপানীয়ে অকণ বাৰিষা অকণ বৰষুণ দিয়াৰ লগে লগে কৃত্ৰিম বানপানীৰ এটা গুৱাহাটীতো হৈছেই এতিয়া আগতকৈ বেছি। বৰ্তমান কৰিমগঞ্জতো আমি দেখিলোঁ, যোৱাকালি অকণমান বৰষুণ দিয়াৰ পিছতেই দেখিলোঁ অত পানী জমা হৈ আছে। গতিকে এই হৈছে এই বৰ্তমান চৰকাৰৰ উন্নয়নৰ ফটা ঢোল, তেওঁলোকৰ উন্নয়নৰ নমুনা। গতিকে এনেকুৱা বিভিন্ন সমস্যা বৰাক ভেলীত আছে। মই ভাবোঁ যে চৰকাৰে যি ধৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে, ইয়াতে তেওঁলোকে বিগত 2টা নিৰ্বাচনত যি হাৰে বিধায়ক নিৰ্বাচিত কৰিছিলে, ৰাইজে বহুত আশা কৰি সেই আশাত সম্পূৰ্ণৰূপে চেঁচা পানী পৰিছে। কোনো ধৰণৰ বিশেষ উন্নয়নমূলক কাম কাজ এইখন চৰকাৰে কৰিব পৰা নাই। যথেষ্ট নিবনুৱা সমস্যাই আজি গোটেই অসমৰ লগতে বৰাক ভেলীতো গা কৰি উঠিছে। আজি আপোনালোকে জানে 35 লাখৰ ওপৰত শিক্ষিত নিবনুৱাৰ তালিকা চৰকাৰৰ ঘৰতেই আছে। গতিকে তেওঁলোকে কৈছিল বছৰি 5 লাখ কৰি, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৈছিল বছৰি 2 কোটি কৰি চাকৰি নিয়োগ সৃষ্টি কৰিব। আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিলে বছৰি 5 লাখ কৰি গণি গণি তেখেতে চাকৰি দিব। গতিকে আমি জানো যে চৰকাৰী চাকৰি দিয়াৰ ক্ষেত্ৰত অকণমান চৰকাৰৰ অসুবিধা আছে। গতিকে ইমান চৰকাৰী চাকৰি নহ'লেও তেখেতে কৈছিলে যে ইণ্ডাষ্ট্ৰিৰ ব্যৱস্থা কৰি বিভিন্ন বহুজাতিক কোম্পানীক ইয়াতে সুযোগ দি পেলাই, স্থাপন কৰাৰ সুযোগ দি পেলাই ইয়াতে নিয়োগ সৃষ্টি কৰিব। গতিকে সকলো ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে। কোনো ধৰণৰ নিবনুৱা সমস্যা সমাধান কৰাৰ কোনো ৰাস্তা এইখন চৰকাৰে ওলাবলৈ সক্ষম নহ'ল। আজি অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীক যি আকাশলংঘী মূল্য বৃদ্ধি, আজি দুখীয়া ৰাইজ ঘৰৰ পৰা ওলাব নোৱাৰা এটা অৱস্থা হৈছে। ইলেক্ট্ৰিচিটিৰ স্মাৰ্ট মিটাৰে আজি ৰাইজক জৰুৰা কৰিলে। আপোনালোকে জানে নিশ্চয় বৰাক ভেলীতো সেই অসুবিধা পাইছে। গতিকে বাগানৰ কৰ্মচাৰীসকলৰ দৰমহা, বাগানৰ কৰ্মচাৰীসকলৰ তেওঁলোকৰ যিটো মজুৰি বৃদ্ধিৰ কথা চৰকাৰে বাৰম্বাৰ কৈছিলে, সেই তেওঁলোকে মজুৰি বৃদ্ধি নকৰিলে। গতিকে সকলো ক্ষেত্ৰতেই আজি ডিজেল পেট্ৰলৰ আন্তৰ্জাতিক বজাৰ মূল্যত দাম কম থকাৰ পিছতো অত্যধিক হাৰত ভাৰত চৰকাৰ, অসম চৰকাৰে
টেক্স লোৱাৰ কাৰণে আজি এখন ঘৰ চুইছে। গতিকে এনেকুৱা এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে। তেওঁলোকে কেৱল আদানী আম্বানীৰ পক্ষত কাম কৰা এখন চৰকাৰ। অসমত এতিয়া আপোনালোকে জানিছে তেওঁলোকে কেৱল এই ডাঙৰ ডাঙৰ ইণ্ডাষ্ট্ৰিয়েলসকলক কি ধৰণে তেওঁলোকে মাটি জমিন এৰি দি পেলাই ডাঙৰ ডাঙৰ কোম্পানীক বেনিফিটেড কৰিব পাৰে তাৰ কাৰণে এইখন চৰকাৰ লাগি আছে। আৰু উন্নয়ন আমাৰ কাৰোৱে একো হোৱা নাই। উন্নয়ন কেৱল হৈছে আমাৰ খুদ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ খুদ নিজৰ পৰিয়ালটোত হৈছে। আজি এটাৰ পিছত এটা নতুন নতুন কোম্পানী, ইণ্টাৰনেশ্যনেল স্কুল, আজি বিঘাই 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 মাটি তেখেতৰ পৰিয়াল, চাহ বাগানৰ পৰা আদি কৰি বিভিন্ন ক্ষেত্ৰত তেখেতৰ পৰিয়ালৰ যথেষ্ট উন্নয়ন হৈছে। গতিকে দুখীয়া ৰাইজৰ কোনো উন্নয়ন হোৱা নাই। গতিকে সেইকাৰণে আজি বৰাক ভেলী বিশেষকৈ কৰিমগঞ্জ শ্ৰীভূমি এই জিলাত উপস্থিত হৈ দুদিন আমাৰ কৰ্মকৰ্তাসকলৰ লগত কথা পাতি আমি নিশ্চিত হৈছোঁ যে ইয়াৰ ৰাইজ যথেষ্ট ক্ষুভিত হৈ আছে আৰু অনাগত দিনত বা অহা ২৬ৰ নিৰ্বাচনত নিশ্চিতভাৱে সেই ক্ষোভৰ উদ্গিৰণ হ'ব আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ বিজেপিয়ে পাব আৰু আমাৰ কংগ্ৰেছ দলে নিশ্চিতভাৱে ভাল ফলাফল আশা কৰিব বুলি আমি ১০০% নিশ্চিত। পালংঘাট পশ্চিম রুকনি জিপির রুকনি চা বাগান এলাকা থেকে জিপি সভাপতি করার দাবি। পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পশ্চিম রুকনি জিপি রুকনি চা বাগানে জিপির শতাংশ মানুষ বসবাস করেন, কিন্তু ১৯৯২ সাল থেকে রুকনি চা বাগান থেকে কাউকে জিপি সভাপতি পদে নির্বাচন করা হয়নি। ঘটনাটিকে ঘিরে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগণ জিপির ৭ নম্বর গ্রুপ সদস্য রাজেন্দ্র কুমার নুনিয়াকে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। উল্লেখ্য, এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজারভার হেমাঙ্গ শেখর পশ্চিম রুকনি জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্যদের মতামত সংগ্রহ করতে আসেন। এ সময় ক্ষোভে ফেটে পড়েন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগণ। हमको तो ये चाहिए, रुकनी बागान में आज हम वोट देते देते आकर 35 साल हो गया, लेकिन आज तक रुकनी जीपी में रुकनी एरिया के रुकनी जीपी लेकर सब इलेक्शन खेलते हैं, लेकिन रुकनी में हम आज जीपी नहीं पाया, एपी नहीं पाया। एक एपी मिलता है तो जीपी नहीं मिलता है। हमको रुकनी बागान में जीपी चाहिए, हमको रुकनी बागान में जीपी चाहिए। हम लोग को जीपी चाहिए, जीपी चाहिए, हमें रिजाइन दे दीजिए, जमीन पार्टी छोड़ दे जा, पक्का बात है। क्या पार्टी छोड़ देंगे? क्या हम पार्टी छोड़ दे छोड़ दे जा, यदि हम रुकनी में यदि आज पंचायत ना पाई जा तो हम पार्टी छोड़ दे जा। कौन पार्टी? बीजेपी छोड़ दे जा, छोड़ दे जा। हमें क्या कौन मीटिंग होके ना दे। আমরা এবার রাজেন নুনিয়া যদি আমরা পঞ্চায়েত জিপি পঞ্চায়েত যদি দেয় না তা আমরা পুরা পার্টি ছাড়ি দিব, বিজেপি পার্টি ছাড়ি দিব, আমরা ছাড়ি দিব, পার্টি ছাড়ি দিব, ছাড়ি দিব, ছাড়ি দিব। কোন পার্টি ছাড়বা? বিজেপি পার্টি ছাড়ি দিব। দাদা, আজকে আমরা একত্রিত হয়েছি এখানে। আমরা বিগত কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচন গেছে, আমরা জয়ী যতজন মেম্বার আসলাম, এই মেম্বার বা আমরা বুথ সংগঠনের যতটি কমিটি আসলো সবাই নিয়ে এখানে আজকে ডিস্ট্রিক্ট থেকে অবজারভার আইসলা। তাই আমরা অপিনিয়ন নিতা করিয়া যে পাবলিক বা এই সংগঠনেরা কি মতামত আগামীতে কারে পঞ্চায়েত সিলেকশন করা হয় এই বিষয়ে আমরা আজকে পুরা জনসাধারণ নিয়েও এখানে একত্রিত হইলাম। এগুলা সবাই হইল রুকনি চা বাগানের জনসাধারণ, যেখানে আমরা রুকনি জিপির 4টা গ্রুপ এক জায়গাতেই আছি। রুকনি বাগানের 4টা গ্রুপ এক জায়গাতেই আছি। এই রুকনি জিপির বর্তমানে যে 10টি গ্রুপ রয়েছে, এখানে 4টা গ্রুপ আমাদের রুকনি বাগানেই রয়েছে। যার জন্য আমরা জোর দাবি করেছি, যারা অবজারভার এসেছিলেন এখানে ওনাদের কাছে জোর দাবি করেছি যে আমাদেরকে এবারে যেমন পঞ্চায়েত রয়েছে যে বিগত 1992 সন হতে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখে আসছি, কিন্তু রুকনি জিপি নাম দেওয়া হয়েছে যেহেতু রুকনি জিপির পুরা 60% ভোটার আমাদের এক জায়গাতেই আছে, রুকনি বাগানে শুধু। আজ পর্যন্ত কিন্তু পঞ্চায়েত পাইনি। এটা ছিল কিন্তু ডিলিমিটেশনের আগের হিসাব, 60% ভোটার। কিন্তু ডিলিমিটেশনের পরে আমাদের রুকনি বাগানে এখন পুরা জিপির 70% ভোট রুকনি বাগানের মধ্যেই আছে। আমরা এবারও জোর দাবি করেছি। আমি বিগত পঞ্চায়েত ইলেকশনেও বিজেপির তরফ থেকে দাবিদার ছিলাম, 3 জন দাবিদার ছিলাম, যার মধ্যে আমি একজন দাবিদার ছিলাম। এটার মধ্যে বুথ কমিটির ভোটাভুটি হয়েছিল, যার দারুণ আমি হয়তো পার্টি বা সংগঠনের
পরামর্শ ঠিকমতো হয়নি বা আমাকে যোগ্য না বুঝে আমাকে হয়তো টিকিট না দিয়েছিলেন, কিন্তু এবার আমি প্রপার আবার পুরা রুকনি চা বাগান নিয়ে আবার সবাই আমাকে মেনেছে ও আগামীতে যেমন এবার আমাকে পঞ্চায়েত দেওয়া হোক, এটার জন্য আমি রাজেন্দ্র কুমার নুনিয়া রুকনি চা বাগানের 7 নম্বর গ্রুপের গ্রুপ মেম্বার। আর পুরা জনসাধারণ রুকনি চা বাগানের এখানে একটা গ্রুপের নয়, শুধু 4টা গ্রুপের জনসাধারণ এখানে উপস্থিত আছে। সবারই মনে একই আওয়াজ যে রাজেন্দ্র নুনিয়াকে এবার পঞ্চায়েত দেওয়া হোক। সোমবার রাতে দিগরখাল বাজার সংলগ্ন এলাকায় 6 নং জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবেন নামে এক বাগান সম্প্রদায়ের লোক। সোমবার রাত আনুমানিক 9টার সময় দিগরখাল বাজার সংলগ্ন এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবেন নামের এক বাগান সম্প্রদায়ের লোক। খবরে জানা যায়, দেবেন নামের ওই ব্যক্তি নিজ বাসগৃহে যাওয়ার পথে দ্রুতগামী AS01 KC 3239 নম্বরের একটি অল্টো কার তাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ফলে দেবেন নামের ওই ব্যক্তি রাস্তার পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা ছুটে আসেন এবং ওই সুযোগে গাড়ি চালক পালিয়ে যায়। স্থানীয় লোকেরা আহত দেবেনকে কালাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। পরবর্তীতে গুমরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড়ের সরকারি কার্যালয়ে বাংলা ভাষা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তিতে বাংলা ভাষায় স্বাক্ষর জেলা আয়ুক্তের। শ্রীভূমির বাংলাদেশ সীমান্তে সাতরাশি গ্রামে 40,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল সহ আটক 1। কালীগঞ্জের নৌকা দৌড়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা। মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের বিরুদ্ধে সিটু অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন। এখনকার মতন বিটি নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।